বন্ধুরা ভাবুন তো, প্রতিদিন আপনি আপনার গাড়িতে করে অফিসে যাচ্ছেন, আর সিগন্যালে আপনার চোখের সামনেই যে অসহায় শিশুটি বেলুন বিক্রি করে, সে আর কেউ নয়, আপনারই সন্তান। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? এটি রূপালী জীবনের সত্যি ঘটনা। প্রতিদিন অফিসের পথে তার গাড়ি যখনই থামত, তার চোখ খুঁজে ফিরত এক নিষ্পাপ শিশুকে, যার এলোমেলো চুল আর মলিন পোশাকে লোকানো ছিল এক করুণ গল্প। রূপালী জানতেন না এই ছেলেটির সঙ্গে তার সম্পর্কটি শুধুমাত্র সহানুভূতি আর স্নেহের নয়, বরং রক্তের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একদিন ছেলেটির জীবনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আর তখনই প্রকাশ্যে আসে এক চরম সত্য। রূপালী জানতে পারেন যে শিশুটির জন্য তার মুখ এতদিন কেঁদেছে, সে আর কেউ নয়, বরং তারই সেই সন্তান, যাকে ৮ বছর আগে তাকে বাধ্য হয়ে ছেড়ে আসতে হয়েছিল। কেন রূপালীকে নিজের সন্তানকে ছাড়তে হয়েছিল? এরপর কি ঘটেছিল? সেই নির্মম দুর্ঘটনার পর রূপালীর স্বামী যখনই সত্যিটা জানতে পারেন, তখন তাদের জীবনের মোড় কোন দিকে ঘুরে যায়? সম্পূর্ণ গল্পটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই কাহিনীটি দিল্লির এক ব্যক্তি, যার নাম অর্ণব। তার নেহেরু প্লেসে একটি কম্পিউটারের দোকান ছিল। সে বদরপুর বর্ডারের কাছে থাকত। এখন সে প্রতিদিন বদরপুর থেকে তার গাড়িতে করে তার স্ত্রী, যার নাম রূপালী, তার সঙ্গে বসে তার দোকানে আসত। কিন্তু রাস্তায় যেখানেই ট্রাফিকে তার গাড়ি দাঁড়াতো, বেশিরভাগ সময় নেহেরু প্লেসের রেড লাইটে যখন তার গাড়ি দাঁড়াতো, তখন অনেক বাচ্চা এসে তাদের ঘিরে ধরত। প্রায় সব গাড়িকেই ঘিরে ধরত। এখন কেউ টাকা চাইতো, কেউ কিছু বিক্রি করত, কেউ আবার গাড়ির কাঁচ পরিষ্কার করে দিত। এরকম প্রায় ৮-১০টে বাচ্চা থাকত। কিছু মহিলা এবং বয়স্ক মানুষও ছিলেন যারা সেখানে টাকা চাইত। তাদের মধ্যে একটি বাচ্চা ছিল যার নাম আবির। তার বয়স ছিল ১০-১১ বছর। সেই ছেলেটি বেলুন বিক্রি করত। একদিন সে সেই গাড়িটির কাছে আসে যেটিতে অর্ণব এবং রূপালী বসেছিলেন। সে রূপালীকে দেখে বলে যে, আন্টি, আপনি বেলুন নেন। সে বেলুন বিক্রি করছিল। তখন রূপালী তাকে দেখে হেসে দেয়। সে বলে, আমি বেলুন দিয়ে কি করব? তখন সে বলে যে, আপনার মিষ্টি বাচ্চাকে দেবেন। তারপর রূপালী আবার হেসে দেয়। সে বলে, আমার বাচ্চাই পৃথিবীতে আসার আগেই এগুলো ফেটে যাবে। সে তখন ৬ মাসের গর্ভবতী ছিল। আবির বলে, আন্টি, ফাটবে না, যদি আপনি না ছাড়েন তাহলে ফাটবে না। এরপর রূপালী বলে যে, তুমি খুব মিষ্টি ছেলে, নাও আমাকে একটি বেলুন দাও। রূপালী 2টি বেলুন কিনে নেয়। এরপর তারা এগিয়ে যায়, কারণ ততক্ষণে সিগন্যাল সবুজ হয়ে গিয়েছিল। এরপর কখনো কখনো 2-4 দিনে একদিন এমন আসত যে গাড়িটি সেখানে দাঁড়িয়ে যেত। একদিন আবির আবার আসে, কিন্তু আজ সে পেন বিক্রি করছিল। রূপালী তাকে দেখে এই গাড়ির কাঁচ নামায় এবং বলে যে, কি ব্যাপার, আজ তুমি পেন বিক্রি করছো, বেলুন কেন বিক্রি করছো না? তখন সে বলে যে, আন্টি, কারণ বেলুন ফেটে যায়, তাই তাতে ক্ষতি হয়। আজ আপনি পেন নিয়ে নিন, 10টি পেন 30 টাকা। এখন রূপালীর আসলে এত পেনের প্রয়োজন ছিল না, কিন্তু তাও সে তার থেকে পেন নিয়ে নেয়। এরপর সে চলে যায়। এখন এইভাবে রূপালী এবং সেই বাচ্চাটি, যার নাম আবির, তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং আবিরকে রূপালীর ভালো লাগতে শুরু করে, কারণ তার কথাগুলো খুব মিষ্টি ছিল। সে খুব নিষ্পাপ একটি বাচ্চা ছিল। যখনই সে আসত, রূপালী কিছু না কিছু তার থেকে কিনেই নিত এবং পরিবর্তে চুপি চুপি 200 টাকা ধরিয়ে দিত। এই রকম করে সেই বাচ্চাটিকে তার ভালো লাগতে শুরু করে। একদিন কি হয় যে যখন তাদের গাড়ি রেড লাইটে দাঁড়িয়েছিল, তখন আবিরকে সেখানে দেখতে পায় না। রূপালী তাকেই দেখছিল, কারণ সে চাইতো যে যদি আমার গাড়ি এখানে দাঁড়াতো আর আমি এই বাচ্চাটির সাথে কথা বলতে পারতাম। এখন যেই গাড়ি দাঁড়ায় আবিরকে দেখতে পায় না, তখন অন্য 2-4টি বাচ্চা আসে। তারা জানতো যে এই ম্যাডাম আবিরকে পছন্দ করে, তাই তারা ছুটে আসে এবং বলে যে, ম্যাডাম, আপনি আবিরকে খুঁজছেন তাই না? কিন্তু আবিরের তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন যেই সেটা শোনে, তার চোখে জল চলে আসে। সে বলে, কি বলছো তোমরা? কিভাবে, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? তখন তারা বলে যে, যেই সে এখানে আসার জন্য তার বাড়ি থেকে বেরিয়েছিল, সে সঙ্গম বিহারের বস্তিতে থাকত। এটা 2018 সালের ঘটনা। তখন তারা বলে যে যেই সে বাড়ির থেকে বেরিয়েছিল তখনই কোনো গাড়ির ধাক্কায় চলে গেছে। তখন রূপালী বলে যে তার অবস্থা কেমন? বাচ্চাগুলো বলে, জানি না, বাঁচার কোনো আশা ছিল না, মাথা ফেটে গিয়েছিল।
এখন এটা শোনা মাত্রই রূপালী বলে যে তোমরা কি আমাকে ওর বাড়িতে নিয়ে যেতে পারবে? তারা বলে যে হ্যাঁ আন্টি, আমার বাড়ির পাশেই তো থাকে। তখন সে অর্ণবকে বলে যে অর্ণব, আমাকে প্লিজ নামিয়ে দাও, আমার মন মানছে না, আমি যাব সেই বাচ্চাটিকে দেখতে যাব। অর্ণব বলে যে ঠিক আছে তুমি যাও, আমি চলে যাই, দোকানে ছেলেরাও চলে এসেছে, দোকান খোলার সময় হয়ে গেছে, যা হবে আমাকে ফোন করো। অর্ণব তাকে সেখানে নামিয়ে দেয়। এরপর রূপালী একটি অটো ধরে একটি বাচ্চাকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু যখন সেখানে তার বাড়িতে পৌঁছায় তখন সেখানে এক বয়স্কা মহিলা বসেছিলেন। সেই মহিলাটিকে দেখে রূপালী অবাক হয়ে যায়, কারণ সে সেই বয়স্কা মহিলাটিকে ভালোভাবে চিনত। যেই সে যায় সেই মহিলাটিও রূপালীকে চিনতে পারে এবং তাকে দেখেই হাউ হাউ করে কাঁদতে শুরু করে, বলে যে আমি তো ছেলেকে বাঁচাতে পারিনি। এখন এটা শোনা মাত্রই রূপালী বলে যে ও কি আমারই ছেলে আবির ছিল? তখন সে বলে যে হ্যাঁ। এখন এটা শোনা মাত্রই রূপালী নিজের বুকে আঘাত করতে থাকে এবং কাঁদতে থাকে। সে জ্ঞান হারিয়ে ফেলে, বলে যে আমার বাচ্চা 8 বছর পর আমার সাথে দেখাই ছিল, এরকম করে ঘুরে বেড়াচ্ছিল, আমি তাকে চিনতেও পারলাম না, আমি কত অভাগা, সে আমারই বাচ্চা ছিল, সে কোথায় আছে, কেমন আছে, আমি তাকে দেখতে চাই। এখন আর যারা আশেপাশে ছিল সেই মহিলারা বলে যে ইনিকে, এই মহিলাকে। তখন তার শাশুড়ি বলে যে ইনি তো তার মা। এটা শোনা মাত্রই সবার মুখ খোলা থেকে যায় যে কত ভিআইপি লেডি, আর সেই বাচ্চাটি কোথায়, অপরিচ্ছন্ন। এখন তাদের বিশ্বাস হচ্ছিল না, কারণ তারা এর পেছনে গল্পটি জানতো না। রূপালী হাউ হাউ করে কাঁদছিল এবং আবির আবির বলে চিৎকার করছে, কিন্তু এই বাচ্চাটি তার কিভাবে ছিল? এর জন্য গল্পে একটু পেছনে যেতে হবে। এটি 2018 সালের ঘটনা। রূপালী লখনৌয়ের বাসিন্দা ছিল। যখন তার বয়স 18-19 বছর ছিল তখন তার এক ছেলের সাথে প্রেম হয়ে যায়, যে ছেলেটির নাম ছিল আকাশ। এখন যখন আকাশের সাথে তার প্রেম হয়ে যায় তখন সে তাকে বিয়ে করতে বলে, কিন্তু তার বাড়ির লোকেরা এই বিয়ের খুব বিপক্ষে ছিল। তারা তাকে অনেক বোহায়, কিন্তু মন যে মানতেই চায় না। এখন রূপালী আর কিছু দেখল না, সে আকাশকে বিয়ে করে তার সাথে থাকতে শুরু করে। 1 বছর পর তার একটি বাচ্চা হয়, যার নাম তারা বাবার নাম অনুসারী আবির রাখে। কিন্তু এরপর আরও 1 বছর কেটে যায়। তখন সে জানতে পারে যে সে আকাশকে বিয়ে করার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা খুব ভুল সিদ্ধান্ত ছিল, কারণ সেই আকাশ একজন দাগী অপরাধী ছিল, গ্যাংস্টারদের সাথে জড়িত ছিল, সে একজন শুটার ছিল। একদিন সে তাকে অনেক বোঝায় এবং বলে যে এর পরিণতি খারাপ হয়, কিন্তু সে মানতেই চায় না। একদিন তার শত্রুরা তাকে মেরে ফেলে। এখন রূপালী তো জানতেই যে তার সাথে এটাই হতে চলেছে, কিন্তু এরপরেও সে বলে যে ঠিক আছে, আমার ছেলে আছে, আমি একে নিয়েই আমার জীবন কাটিয়ে দেব। এখন ততক্ষণে তার বিয়ের 2-2.5 বছর কেটে গিয়েছিল। একদিন কি হয় যে রূপালীর বাবা মা, যারা বিয়ের পর কখনো তার মুখ দেখেননি, তার সাথে কথা বলেননি, তারা রূপালীর কাছে আসেন এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। বলেন যে মা, যা কিছু হয়েছে ভুলে যাও, এখন সেও এই পৃথিবীতে নেই, তোমার জীবন অনেক বড়, চলো আমরা তোমার আরেকটা বিয়ে দিয়ে দিই, কিন্তু একটি শর্ত আছে যে এই বাচ্চাটিকে তোমাকে ভুলে যেতে হবে। সে বলে যে আপনারা চলে যান, আমি আমার বাচ্চাকে ছাড়তে পারবো না। কিন্তু তারা বলে যে এই পরিস্থিতিতে কে তোমাকে বিয়ে করবে যদি তুমি বাচ্চাকে না ছাড়ো? এখন আকাশের দাদু দিদাও ছিল, তারা বলে যে মা, এরা ঠিকই বলছে, তোমার বাবা মা, তোমার বয়স এখন কত? 21-22 বছর বয়স, তোমার পুরো জীবন পড়ে আছে, তুমি যাও বিয়ে করে নাও, আর এই আমাদের রক্ত, আমাদের আকাশের বাচ্চা, তাই আমরা ওকে দেখব, তোমার ওর চিন্তা করার কোনো দরকার নেই। সে বলে যে এই আমার ছাড়া কিভাবে থাকবে, এখন ওর বয়স 1.5 বছর, আর আমিও তো ওর ছাড়া থাকতে পারবো না। কিন্তু এখন সে এত কিছু সহ্য করে এসেছিল যে তাকে অনেক কিছু চিন্তা করার পর আবিরকে ছাড়তে হয় এবং এরপর সে তার বাবা মায়ের সাথে নিজের বাড়িতে চলে যায়। কিন্তু যখন সে যাচ্ছিল সে এমনভাবে কাঁদছিল যে সেখানে যত লোক ছিল সবাই কাঁদতে শুরু করে। তারপর সে চলে যায় এবং এরপর তার বাবা মা তাদের মেয়ের জন্য খুব ভালোবাসা রাখতেন, কিন্তু তার ভুলের কারণে তারা তাকে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এখন তার জন্য একটি ভালো ছেলে খুঁজতে শুরু করেন। তাদের পরিচিত কেউ একজন তাদের অর্ণবের ব্যাপারে জানায়, তো দুজনেই দুজনকে দেখে এবং পছন্দ করে নেয় এবং এরপর বিয়ে ঠিক করা হয়। কিন্তু বিয়ে করার সময় এই সমস্ত কথা, তার অতীতের জীবনের সমস্ত কথা লুকানো হয়। তার বিয়ে এবং তার বাচ্চার ব্যাপারে এমন কিছুই জানানো হয় না, বরং তাকে একজন অবিবাহিত মেয়ে বলে অর্ণবের সাথে তার বিয়ে দেওয়া হয়। অর্ণবের পরিবার দিল্লিতে থাকত, তাদের বেশ ভালোই শিক্ষিত পরিবার ছিল। রূপালীকে বিয়ে করে অর্ণব খুব খুশি হয়, কারণ রূপালী খুব সুন্দর ছিল এবং একই সাথে জীবনে এত কষ্ট পেয়েছিল যে সে বুঝদারও হয়ে গিয়েছিল। তাই অর্ণব খুব খুশি হয়, রূপালীকে খুব ভালোবাসে। এবং কারণ অর্ণব দিল্লি থেকে কিছু সময়ের জন্য শুধুমাত্র বিয়ে করার জন্য গিয়েছিল, তাই বিয়ে করার পর সে ফিরে আসে। বদরপুরে তার ফ্ল্যাটে থাকতে শুরু করে এবং এরপর নেহরু প্লেসে তার কম্পিউটারের দোকান ছিল, ল্যাপটপের দোকান ছিল। তাই সে রূপালীর সাথেই প্রতিদিন অফিসে যেত।
রূপালীও, কারণ সে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছিল, এরপর সে বিয়ে করে নিয়েছিল, কিন্তু তারপরও সে তার পড়াশোনা ছাড়েনি। সে স্নাতক পাশ করেছিল। তো দুজনেই মিলে তাদের দোকান চালাতো। একজন দুজন ছেলেও রেখেছিল, ভালোই আয় ছিল। এখন এদিকে রূপালীর জীবন খুব ভালো চলছিল, কিন্তু অন্যদিকে তার বাচ্চাটি তার জীবনে বিপর্যয় নেমে আসে। কারণ তার দাদু দিদা কিছুদিন পর তার দাদু এই পৃথিবী ছেড়ে চলে যান। তো তার পরিবারের লোকেরা বলে যে এই বাচ্চাটিকে তো ওর মা এখানেই ছেড়ে চলে গেছে, আর তুই এটাকে নিজের কাছে রাখছিস। এই বাচ্চাটি বিপদের মূল, এটাকে কোনো অনাথাশ্রমে ছেড়ে আয় বা সেখানেই ফেলে আয় যেখানে ওর মা থাকে। কিন্তু তার দিদা বলে যে না, এই আমার আবির, আমার আকাশের বাচ্চা, আমি ওকে ছাড়তে পারবো না, এই আমার সাথেই থাকবে। এখন প্রায় প্রতিদিনই তার ছেলেরা ঝগড়া করতে থাকতো, তাদের স্ত্রীরাও ঝগড়া করত, তাই সে খুব চিন্তিত থাকতো। একদিন আবিরের পিসি এসেছিল, যে সবচেয়ে বড় ছিল। তো সে এসেছিল এবং সে দেখতে পায় যে এই ছেলেটিকে নিয়ে খুব ঝগড়া হয়। সেই সময় তার বয়স মাত্র 5 বছর ছিল, কারণ 2007 সালে তাদের বিয়ে হয়েছিল এবং 2008 সালে সেই বাচ্চাটির জন্ম হয়েছিল। তাই 2009 সালে তার বাবা আকাশ মারা যায়। এখন সে এসে বলে যে মা, যখন এই ছেলেটিকে নিয়ে এত তো সমস্যা হচ্ছে, তাহলে এটাকে আমাকে দিয়ে দাও। আমার 2টি বাচ্চা আছে এবং তাদের সাথে আমি একে দিল্লি নিয়ে যাব, সেখানেই থাকবে। কিন্তু সে বলে যে না, আমার কাউকে বিশ্বাস নেই এবং এ আমার সাথেই থাকবে যতদিন বাঁচব। এবং তোরও তো বাচ্চা আছে, তোর নিজের স্বামী আছে, ও এর সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলে তখন কোথায় যাবে? তাই একে আমি আমার কাছেই রাখবো। কিন্তু সে বলে আচ্ছা ঠিক আছে, যখন এমন ব্যাপার মা, তাহলে আমি তো এই বাড়িতে দেখছি কিলু নেই, তুইও আমার সাথে চল, আর আমি যা খাবো তোকেও কামাই করে খাওয়াবো, আমার সাথে চল। তো এই রকম করে আবির তার দিদার সাথে দিল্লি চলে আসে। সংগ্রাম বিহারে তার পিসি থাকতো, এখানে ওখানে সে মজুরি করত। এখন ধীরে ধীরে সময় কেটে যায় এবং যখন সেই ছেলেটির বয়স 8 বছর হয়, তখন সে দেখতে পায় যে কিছু ছেলে টাকা কামাই করে আনে। তো সে বলে যে তোমরা টাকা কোথা থেকে আনো? তখন বাচ্চাগুলো তাকে বলে যে আমরা যাই এবং দিল্লির রাস্তায় রেড লাইটে যেখানেই হয় সেখানে গাড়ির লোকেরা আমাদের টাকা দেয়, আমরা তাদের কাছে চাইনি, তাই তারা দিয়ে দেয়। তখন তার মনেও এটা আসে, কারণ তার দিদারও শরীর খারাপ হতে শুরু করে। তার ফুপা একজন মতার লোক ছিল, সেও প্রায় প্রতিদিনই ঝগড়া করত। তো সে বলে ঠিক আছে, আমিও যাব তোমাদের সাথে। কিন্তু তার দিদা তাকে বারণ করে বলে যে তুই কোথাও যাবি না, আর এই টাকা চাওয়া খারাপ ব্যাপার, যাস না। কিন্তু সে বলে দিদা আমি টাকা চাইবো না, কিছু বাচ্চা কিছু জিনিসও বিক্রি করে, তাই আমাকে কিছু টাকা দিয়ে দাও, বেলুন ইত্যাদি কিনবো, আমি ওগুলোই বিক্রি করব। এখন সে বেলুন কেনে এবং তারপর গিয়ে নেহেরু প্লেসেমের রেড লাইটে বিক্রি করতে থাকে। কখনো পান বিক্রি করত, কখনো গোলাপ বিক্রি করত, কখনো যা কিছু বিক্রি করত। তো সেই সময় রূপালীর সাথে আবিরের দেখা হয়। এখন রূপালী তার বাচ্চাটিকে খুব মনে করত, তার বাবা আকাশকেও খুব মনে করত। কিন্তু এখন যখনই তার মনে পড়ত, সে একা একা কেঁদে নিত। কেউ কিছু জানত না, কারণ যতক্ষণ সে তার বাড়িতে ছিল তখন সে তার সাথে প্রায় দেখা করত। কিন্তু বিয়ের পর তার বাবা মা বলেছিলেন যে ভুল করেও কখনো সেই বাচ্চাটির নাম মুখে আনবি না, নয়তো এইসব লোকেরা জানতে পারলে খুব খারাপ হবে। তাই সে তার বুকে পাথর রেখে আবিরকে মনে করত, কিন্তু চাইলেও কখনো তার সাথে দেখা করতে পারত না। এবং সেটাও জানতো না যে আবির এখন কোথায় আছে, কারণ যখনই সে বাড়িতে ফোন করত, যখন বাড়িতে যেত, তার বাপের বাড়ি যেত, তখন জানতে পারত যে সে তার পিসির সাথে কোথাও চলে গেছে। এই জন্য কখনো তার সাথে যোগাযোগই হয়নি। আর সেই আবির ধীরে ধীরে নাম তার দিদা আবির বলেই ডাকত, কারণ তার ছেলের নাম আকাশ ছিল, তাই তার নামও আবির পড়ে যায়। এখন এরকম চলছিল এবং আরেকবার আবির তার মায়ের সামনে টাকা চায় এবং জিনিস বিক্রি। এখন রূপালী তাকে চিনতে পারে না। 8 বছর পর সে তাকে কিভাবে চিনতে পারত? বাচ্চাটি বড় হয়ে গিয়েছিল এবং যে পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চা থাকতো, যাকে সে খুব আদরে ফুলের মতো লালন পালন করত, এখন সেই বাচ্চাটি এত কঠিন পরিবেশে ছিল, তো সে অপরিষ্কার থাকতো, তাই সে চিনতে পারে না। তার থেকে তার নাম জিজ্ঞেস করে, এটাও জিজ্ঞেস করে যে কোথায় থাকো, তো সে বলে যে আমি আমার দিদার সাথে থাকি। তারপরও সে চিনতে পারে না। কিন্তু যখন সেদিন সে সঙ্গম বিহারে যায়, তখন তার দিদাকে দেখে তার তখনই সন্দেহ হয় যে এটা কি আমার বাচ্চা নয়। এখন যেই সেই দিদা তাকে দেখেন, তাকে চিনতে পারেন, তখন সেও অবাক হয়েছে ইনি কোথা থেকে এলেন। যদিও সে জানতো যে দিল্লিতে সে কোথায় থাকে, কিন্তু এমনভাবে তারা কখনো স্বপ্নেও ভাবেনি যে মুখোমুখি দেখা হবে। তো সে তাকে দেখেই হাউ হাউ করে কাঁদতে শুরু করে এবং বলে যে হ্যাঁ, তোমারই ছেলে আবির ছিল, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। সে চিৎকার করে বলে সে কোথায় আছে, আমাকে ওর কাছে নিয়ে চল। তো সে বলে যে তাকে হাসপাতালে নিয়ে গেছে ওর পিসি, জানি না কি অবস্থা হবে, খুব গুরুতর
আঘাত লেগেছে। এখন 2-3 জন প্রতিবেশী মহিলা সাথে সাথে তৈরি হয়ে যায়, বলে যে বোন চলো আমরা তোমাকে নিয়ে যাই। তাকে সফতারজাং হাসপাতালে নিয়ে গিয়েছিল। সাথে সাথে তারা সেখানে পৌঁছায়। যেখানে যাওয়ার পর যখন তার পিসি তাকে দেখে, কারণ সেও চিনত, তখন সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করে এবং বলে যে ওর অবস্থা খুব খারাপ, ডাক্তাররা বলছে কোনো আশা নেই। সে বলে এরকম হবে না, দোয়া করো, সে আমাকে ছেড়ে যেতে পারে না। এখন যখন সব কথা হয় 4-5 ঘন্টা কেটে যায় এবং সে আইসিইউতে ছিল, তার কোনো খবর নেই। এদিকে অর্ণব বারবার ফোন করছিল, কারণ তার চিন্তা হচ্ছিল। তো একবার সে ফোন তোলে এবং বলে, অর্ণব, ওই বাচ্চার যে বাঁচার আশা নেই, খুব আঘাত লেগেছে, আমাকে ক্ষমা করে দিও, আমি আজ আসতে পারবো না। এখন অর্ণব শুনে অবাক হয়ে যায়, বলে যে আরে কি বলছো তুমি চলে গেছো, এটাই যথেষ্ট, আর যদি ওর প্রয়োজন হয় তো 10-15 হাজারও দিয়ে দাও, কিন্তু এটা কি কথা যে তুমি হাসপাতালে চলে গেছো আর বলছো যে আমি আসতে পারবো না? তুমি এত আবেগপ্রবণ হলে দিল্লির মতো শহরে তো থাকতে পারবে না। এমনও কেউ করে কারোর জন্য? আরও সেখানে মা হবে, ওর বাবা হবে, বাড়ির লোক হবে এবং আরো লোকের আছে, তারা দেখবে, যা হবে দেখা যাবে। এরম তো রোজ দিল্লিতে হতেই থাকে। কিন্তু রূপালী কিভাবে বলবে যে সে তা কে হয়, তার নিজের ছেলে? সে বলে, অর্ণব, এখন আমি তোমার সাথে কথা বলতে পারবো না। এরপর সে বলে, আমাকে ক্ষমা করে দাও। এরপর সে ফোন সুইচ অফ করে দেয়। এরপর 2 দিন কেটে যায়। 3য় দিন আসে। তারা সেখানেই ছিল। ডাক্তার বারবার এসে বলেন যে যদি জ্ঞান ফিরে আসে তাহলে ঠিক আছে, নয়তো কিছু বলতে পারি না। কিন্তু 3য় দিন ডাক্তাররা আসেন এবং অবশেষে বলেন যে বাচ্চাটির জ্ঞান ফিরে এসছে, আপনারা দেখা করতে পারেন। এখন যেই লোকেরা এই খুশির খবর শুনে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর রূপালী দৌড়ে দৌড়ে যায় এবং যেই আবির চোখ খুলে দেখে, তখন সে বলে যে আন্টি, আপনি এসেছেন? তখন সে বলে যে বেটা, আমি আন্টি নই, আমি তোমার মা। এরপর সে তাকে চুমু খেতে শুরু করে, তাকে আদর করতে শুরু করে, বুকে লাগাতে চাইছিল, কিন্তু ডাক্তাররা বারণ করে দেন, বলেন বেশি কথা বলো না, বাচ্চাটির জ্ঞান ফিরে এসছে, আপনারা চিন্তা করবেন না। এরপর সে আসে ভগবানের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে এবং এরপর 3 দিন আরো কেটে যায় এবং সে না তো অর্ণবকে কল করে আর না তো তার ফোন অন করে। এরপর অর্ণবেরও ওর তার চিন্তা হচ্ছিল, তাই সে সেই বাচ্চাগুলোর সাহায্যে সঙ্গম বিহারে যায়। যখন সেখানে আসে তখন সে সমস্ত গল্পটি জানতে পারে যে সেই বাচ্চাটি কে ছিল আর তার স্ত্রী কে হয়। এখন এরপর সে সেখান থেকে সোজা সফতারজাং যায় এবং সেখানে যখন তার রূপালীর সাথে দেখা হয় তখন তাকে উল্টোপাল্টা বলতে শুরু করে, বলে যে তোমরা লোকেরা ধোঁকা দিয়েছ আর তোমাদের এরকম করা উচিত ছিল না, আজ থেকে তোমার আমার সম্পর্ক সবকিছু শেষ। রূপালী কিছু বলতে পারল না, সে শুধু মাথা নিচু করে সমস্ত কথা শুনতে থাকে এবং এরপর এত সব কথা বলে সেখান থেকে অর্ণব চলে যায়। রূপালীর মনে শান্তি ছিল যে আবিরের প্রাণ বেঁচে গেছে। এরপর সে 1 সপ্তাহ সেখানেই থাকে। ডাক্তার তাকে ছুটি দেন, তাকে নিয়ে এসে সঙ্গম বিহারে চলে আসে, তার দেখাশোনা করতে শুরু করে এবং এদিকে সে অর্ণবকে ফোন করে, তখন তার নাম্বার ব্লক করে দেওয়া হয়েছিল। বাড়ির একজন সদস্যকে সে সমস্ত কথা জানিয়ে দিয়েছিল আর সবার ফোনে তার নাম্বার ব্লক করে দেওয়া হয়েছিল। এরপর 10 দিন আরও কেটে যায় এবং একদিন অর্ণব, তার মা এবং তার বোন এই লোকেরা সাঙ্গাম বিহারে আসে, সেই বাড়িতে যেখানে আবির থাকত। যখন তারা আসে, যেই রূপালী সেই লোকেদের দেখে হাউ হাউ করে কাঁদতে শুরু করে, কারণ এখন তার দুনিয়া আলাদা হয়ে গিয়েছিল। তার ছেলে ছিল, নিজের ছেলেকে নিজের বুকের সাথে লাগিয়ে সে হাউ হাউ করে কাঁদতে শুরু করে। তার অবস্থা দেখে তার শ্বশুরও কাঁদতে শুরু করেন। তিনি বলেন, মা কেঁদো বা, চলো বাড়ি চলো। সে বলে যে না, আমি যাব না, আপনারা তো জানতেই পেয়ে গেছেন যে আমি আমার ছেলেকে আর ছাড়তে পারবো না। তিনি বলেন, ছাড়তে কি বলছো, আমরা মা ছেলেকে আলাদা করে পাপ নিতে চাই না, চলো তুমি একেও নিজের সাথে নিয়ে চলো এবং সাথে এর দিদাকে নিজের সাথে নিয়ে চলো, কারণ তিনিও তো তার নাতিকে ছাড়া থাকতে পারবেন না। এরপর সে কাঁদতে শুরু করে, হাউ হাউ করে কাঁদে। এরপর অর্ণবের দিকে তাকায় যে অর্ণব কি বলছে। অর্ণব বলে যে চলো, আমিও তো তোমার ছাড়া থাকতে পারি না। এরপর সে তার বুকে লেগে যায় এবং তারপর তার দিদা, আবির এবং রূপালীকে নিয়ে তারা বদরপুরে যায়, নিজেদের বাড়িতে যায়। এটা 2018 সালের ঘটনা। তো বন্ধুরা, এটি ছিল আজকের গল্প। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি গল্পটি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের আরও ইন্টারেস্টিং গল্পের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।